আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালট্যান্ট, কিউ পয়েন্ট কনসালটেন্সি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটাকে আসলে আমরা নীরব ঘাতক বলি। নীরব ঘাতক হচ্ছে জরায়ু ক্যান্সার। জরায়ু ক্যান্সারের সচেতনতা আমাদের দেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া জরুরি, কারণ এটা এখন বর্তমানে পুরো বিশ্বে অনেক নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আমি কেন আমাদের দেশে বলছি। আমাদের দেশে বলার কারণ হচ্ছে আহ, জরায়ু ক্যান্সার হওয়ার জন্য যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো আসলে আমাদের দেশে বেশি, এবং এই কারণে আমাদের দেশে জরায়ু ক্যান্সারের ইনসিডেন্সটা খুব বেশি হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে অল্প বয়সী একটা মা বা ইয়াং মেয়ে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে আমরা তাদেরকে হারিয়ে ফেলছি। এখন জরায়ু ক্যান্সারে আমরা যাদেরকে হারিয়ে ফেলছি, শুধু যে কষ্টটা তার একার তা না, তার যদি ছেলে মেয়ে থাকে তাদেরও সেটা কষ্ট, সারা জীবন তাদেরকে বহন করতে হয়। তো আমরা যদি একটু সচেতনতা পালন করি তাহলে কিন্তু অবশ্যই জরায়ু ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তো জরায়ু ক্যান্সার যদি আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি সেক্ষেত্রে এবং চিকিৎসা নিতে পারি, সেক্ষেত্রে একটা মেয়ের বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় 90% ক্ষেত্রে বেড়ে যায়। আর যদি আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে না পারি এবং সঠিক চিকিৎসা না নিতে পারি, সেক্ষেত্রে একটি মেয়ের আপনার বেঁচে থাকার সম্ভাবনা 50% কমে যায়। এখন আসি হচ্ছে জরায়ু ক্যান্সার আসলে কেন হয়। জরায়ু ক্যান্সারের কিছু কারণ আছে। প্রথমত অল্প বয়সে বিয়ে। আমাদের দেশে এটা অনেক হচ্ছে, অহরহ দেখা যাচ্ছে গ্রামগঞ্জে বা প্রত্যন্ত যে এলাকাগুলোতে আছে সেখানে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয় বা বাল্য বিবাহ। এটা আসলে প্রতিরোধ করা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আর্লি বিয়ে হচ্ছে, কম বয়সে একটা মেয়ে বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা হচ্ছে, এটা একটা কারণ। পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে অল্প বয়সে বিয়ে হয়েছে, সেক্ষেত্রে খুব অল্প বয়সে তারা গর্ভধারণ করছে এবং পরপর দেখা যাচ্ছে যে খুব অল্প গ্যাপে তারা অনেকগুলো সন্তান ধারণ করছে, সন্তান জন্ম দিচ্ছে, অনেকগুলো সন্তানের জননী হচ্ছে, যে কারণে জ্বরের উপরে একটা প্রতিক্রিয়া করছে। এটা একটা কারণ। তারপর আরেকটা দেখা যাচ্ছে যে অনেকে আসলে হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করে না। অনেকে আসলে বলা যায় যে জানেই না যে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিনটা মেনটেন করতে হবে। বিশেষ করে তাদের যে ঋতুস্রাবের প্রিয় সময়টা বা হচ্ছে মেনস্ট্রুয়াল যে পিরিয়ডটা আছে, সেই সময় তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করাটা খুব বেশি জরুরি। পরবর্তী যেটা আমরা কারণ ধরতে পারি, কারো যদি হাজব্যান্ডের আগে কোনো বিয়ে হয়ে থাকে এবং তার ওয়াইফের যদি জরায়ু ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তী যে ওয়াইফ আছে তারও এই জরায়ু ক্যান্সারের মানে হওয়ার যে চান্সটা সেটা অনেকাংশে বেড়ে যায়। তার পরবর্তীতে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস। হিউম্যান পেপিলোমা ভাইরাসের কারণে জরায়ু ক্যান্সার হয়। এখন আমি যদি হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে আক্রান্ত হই তাহলে যে আমার জরায়ু ক্যান্সার হবে তা কিন্তু না, কিন্তু সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এইচআইভি ভাইরাস। এটা আমাদের দেশে খুব কম, তারপরেও এখন আমাদের দেশে অনেকেই এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। অথবা আরেকটা হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্সি যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে জরায়ু ক্যান্সারের প্রবণতাটা বেড়ে যায়। তারপর হচ্ছে স্মোকিং। আমাদের দেশে মেয়েরা আসলে স্মোকিং তেমন একটা নাই, তারপরেও কিন্তু অনেকের আছে, অনেকেই স্মোকিং করে। বাহিরের কান্ট্রিতে এটা একটু বেশি, তো স্মোকিংও একটা কারণ। পরবর্তীতে আরেকটা যে কারণ বলতে পারি সেটা হচ্ছে অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে থাকে, সে কন্টিনিউ খেয়ে যাচ্ছে, চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না, তার ইচ্ছে মতো দেখা যাচ্ছে একটা ফার্মেসি থেকে কিনে এনে তারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি কন্টিনিউ খেয়ে যাচ্ছে, কিন্তু এটা যে তার শরীরে অনেক ক্ষতিকর প্রভাব ফেলছে এটা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এখন আসি হচ্ছে যে জরায়ু ক্যান্সারের আগাম কোনো লক্ষণ আছে কিনা, যে বোঝা যাবে বা এরকম যে এই লক্ষণগুলো থাকলে আমি একটু সচেতন হব যে আমার জরায়ু ক্যান্সার হতে পারে বা আমার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরকম লক্ষণ আছে। প্রথমত কারো যদি স্রাব হয়, নর্মাল যে স্রাবটা আছে সেটা ছাড়া যদি এরকম হয় যে কারো কোনো দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে, অথবা
তার যে মাসিকটা আছে সেটা হচ্ছে 2টা মাসিকের মাঝখানে আবার মাসিক হচ্ছে, এবং অথবা হচ্ছে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, মাসিকের সময় অনেক বেশি ব্যথা হচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় হচ্ছে কারো সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় ব্লিডিং হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। এই কারণটা যদি বা এই লক্ষণটা যদি কারোর মধ্যে দেখা যায়, তাদের আসলে দেরি করা উচিত নয়, যত দ্রুত সম্ভব নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়ে ডক্টরের সাথে আলাপ করতে হবে। ডক্টরের সাথে আলাপ করে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। এই লক্ষণটা থাকলে কখনোই দেরি করা যাবে না। এখন আর প্রতিকার কি বা প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে আমাদের প্রথমত বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, স্মোকিং করা যাবে না, এগুলো সমাজের সবাইকে জানিয়ে দিতে হবে। এখন এগুলো যে কথাগুলো আমি বললাম বা যে তথ্যগুলো আমরা দিলাম সেগুলো হচ্ছে শিক্ষামূলক কথা বা এডুকেশন। এখন তাহলে প্রিভেনশনটা কি, যে আমাদের ডাইরেক্ট কোনো প্রিভেনশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রিভেনশন আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য এখন ভ্যাকসিন আছে, যেটা হচ্ছে 9 বছর থেকে যদি দেওয়া যায় খুব ভালো, যত আর্লি দেওয়া যাবে তত ভালো। এটা 3টা ডোজ আছে, 3টা ডোজ কমপ্লিট করতে পারলে প্রায় 80% ক্ষেত্রে জরায়ু ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে জরায়ুর স্ক্রিনিং। আমাদের দেশের প্রত্যেকটা পাড়া মহল্লা গ্রাম পর্যন্ত সরকার ব্যবস্থা করে দিয়েছে যে ভায়া টেস্ট। গ্রামের যে কোনো জায়গায় যদি আপনাদের এই যে লক্ষণগুলো বললাম এগুলোর মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে নিজের মধ্যে, তখন ভয় না পেয়ে নিকটস্থ যে চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে চলে যাবেন। ফ্রিতেই ভায়া টেস্ট করায়, সেখান থেকে আপনার ভায়া টেস্ট করে নেবেন। ভায়া টেস্ট করলে বোঝা যাবে যে আপনার জরায়ুর কী কন্ডিশন আছে। এছাড়া আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে প্যাপসমিয়ার। এটা সাধারণত আমাদের শহরে খুব অ্যাভেলেবেল, ঢাকা শহর থেকে শুরু করে বড় বড় যে শহরগুলো আছে সেগুলো আছে, সেখানে প্যাপসমিয়ারটা করায়। এটা হচ্ছে জরায়ু থেকে এক ধরনের রস নিয়ে টেস্ট করা হয়, সেটাও জরায়ুর কন্ডিশন জানার জন্য। তো এখন আমরা জরায়ুর কারণ, প্রতিকার, কি করব, সচেতনতা সবকিছু সম্পর্কে জানলাম। তো আমাদের এখন করণীয় হচ্ছে এই তথ্যগুলো আমরা প্রত্যেকের কাছে ছড়িয়ে দিব, পৌঁছে দিব, যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, শিক্ষা নিতে পারে, এবং আমরা যেন কোনো মা বা কোনো ইয়াং মেয়েকে অকালে না হারাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।